Hello everybody, I am again before you. Today I am going to discuss the class Financial Management. I hope this is the last class of this chapter of capital budgeting and risk adjustment. Dear students, I also hope you all watch the recorded class carefully and it helps you to take preparation. Dear students, this is the BBA fourth year financial management, and the topics is combined solution of risk analysis. At first we discuss a question: why is finance termed as lifeblood of business? অর্থাৎ ফাইন্যান্সকে কেন ব্যবসার ব্লাডের সাথে তুলনা করা হয়, ব্যবসার রক্ত বা ব্লাডের সাথে তুলনা করা হয় বা কেন নামকরণ করা হয়। তাহলে এখানে আমাদের ফাইন্যান্স ইজ দ্য লাইফ ব্লাড অ্যান্ড নার্ভ সেন্টার অফ বিজনেস। নার্ভ সেন্টার, স্নায়ুতন্ত্র। আমরা আমাদের ফিজিক্যাল বা আমাদের বডিতে বা হিউম্যান বডিতে যে নার্ভ সেন্টারটা যে ইম্পর্টেন্ট, ঠিক ফাইন্যান্স is the life blood and nerve center of business. Just as circulation of blood is essential in the human body for maintaining life, blood circulationটা যে পরিমাণ এসেনশিয়াল মানুষের শরীরের জন্য, ঠিক ফাইন্যান্সটাও ব্যবসার ক্ষেত্রে একইভাবে এসেনশিয়াল. Same, finance is very essential to smooth running of the business. There is also some additional information. No business, whether big, medium or small, can be started without an adequate amount of finance. অর্থাৎ ছোট বড় বা মধ্যম মানের যে কোনো বিজনেস শুরুতেই পর্যাপ্ত অর্থায়নের প্রয়োজন হয়। তাহলে শুরুতেই যেখানে অর্থায়নের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইটস ভেরি এসেনশিয়াল। দেন ফাইন্যান্স ইজ নিডেড টু প্রমোট, এর বাইরেও শুধু স্টার্ট এ বিজনেস দিস ইজ নট, এর বাইরেও ফাইন্যান্স ইজ নিডেড টু প্রমোট অর এস্টাবলিশ দ্য বিজনেস। প্রমোট করার জন্য, বিজনেসকে এস্টাবলিশ করার জন্য, একুয়ার ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেট অর্জন করার জন্য, অ্যান্ড মেক ইনভেস্টিগেশনস, এবং এর বাইরেও আরও অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা, গবেষণা, ইনভেস্টিগেশনের জন্য ফাইন্যান্স দরকার। সো উই ক্যান সে দ্যাট ফাইন্যান্স ইজ ভেরি এসেনশিয়াল ফর বিজনেস। দ্যাটস ওয়াই ফাইন্যান্স টার্মড অ্যাজ লাইফ ব্লাড অফ বিজনেস। ক্লিয়ার এভরিবডি? দিস ইজ দ্য question discussion. The question is, why finance termed as the lifeblood of business? I hope you all understand these topics. Then আমরা একটা কম্বাইন্ড সলিউশন করব, কম্বাইন্ড ম্যাথমেটিক্যাল সলিউশন। আমি প্রথমে বলছি কম্বাইন্ড সলিউশন অফ রিস্ক অ্যানালাইসিস। এখানে একটা কম্বাইন্ড সলিউশনের মধ্যে আছে এসপি কোম্পানি ইজ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস A and B costing টাকা 30,000 and টাকা 36,000 respectively, following up the net present value and probability distribution of the two company. তাহলে এখানে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট দেওয়া আছে, দুইটা প্রজেক্টের কস্টিং ধরা আছে 30,000 and 36,000, এবং আমাদেরকে বলছে and respectively following আর দ্য নেট প্রেজেন্ট ভ্যালু। এর বাইরেও প্রজেক্টগুলোর NPV নেট প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। তাহলে দেখো আমরা প্রজেক্ট বি, আমি এখানে কালার ইউজ করেছি ডিফারেন্স করার জন্য। এনপিভি দেওয়া আছে প্রজেক্ট এ এর, 4টা এনপিভি দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। প্রজেক্ট বি এর এনপিভি দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। এখানে একটু কেয়ারফুলি দেখো, আমরা আগে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রেই আমরা ক্যাশ ফ্লো দেওয়া থাকতো, সেই ক্যাশ ফ্লোকে আমরা এনপিভি নির্ণয় করতাম, কিন্তু এখানে এনপিভি একটা প্রজেক্টের এনপিভি দেওয়া আছে এবং প্রবাবিলিটি রেট দেওয়া আছে, সেই প্রজেক্ট থেকে আমরা
রিকোয়ারমেন্টগুলো ওয়ান বাই ওয়ান বের করব। রিকোয়ারমেন্টগুলো আমরা একটু দেখে আসি। রিকোয়ারমেন্টগুলো আছে 1 নম্বরে এক্সপেক্টেড এনপিভি অফ দ্য বোথ দ্য প্রজেক্টস। তাহলে দুইটা প্রজেক্টেরই এক্সপেক্টেড এনপিভি নির্ণয় করতে বলছে। আসলে এই এক্সপেক্টেড এনপিভি দিয়ে বোঝায় অ্যাভারেজ অফ এনপিভি, অর্থাৎ আমাদের যে 4 ইয়ারের এনপিভি দেওয়া আছে সেই এনপিভির অ্যাভারেজ করব। এই অ্যাভারেজটা করব আমরা উইথ প্রবাবিলিটি, অর্থাৎ সাথে প্রবাবিলিটির মানও দেওয়া আছে। দেন আমরা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বোথ দ্য প্রজেক্টস। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, আমরা পরিমিত ব্যবধান বের করব দুইটা প্রজেক্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ক্ষেত্রেও আমাদেরকে এই এনপিভি থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। দেন আমরা করব হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি, কোন প্রজেক্টটা সবচেয়ে বেশি রিস্কি এটা আমরা বের করব, মোর রিস্কি প্রজেক্ট। তারপরে আমরা করব প্রবাবিলিটি ইন্ডেক্স অফ বোথ দ্য প্রজেক্ট। দুইটা প্রজেক্টেরই প্রবাবিলিটি ইন্ডেক্স মুনাফা সূচক বের করব। দেন আমরা হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, দেন আমরা কমেন্ট করব যে কোন প্রজেক্টটা অ্যাকসেপ্টেড। এটা আমি কম্বাইন্ড সলিউশন কেন, এখানে আমাদেরকে এনপিবি থেকে এক্সপেক্টেড এনপিবি বের করতে হবে, সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, কোন প্রজেক্টটা রিস্কি সেটা করব, প্রবাবিলিটি ইন্ডেক্স, এখানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স মুনাফা সূচক বের করব। দেন আমরা করব হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, কোন প্রজেক্টটা অ্যাকসেপ্ট হবে সেটা আমরা কমেন্ট করব। দেন আমাদের প্রজেক্টে দেওয়া আছে এক্সপেক্টেড এনপিভি দেওয়া আছে 4টা। এখানে এনপিভি 1 মানে হচ্ছে প্রথম এনপিভি, এই যে আমাদের ক্যাশ যে টেবিলটা দেওয়া আছে টেবিলের প্রথম এনপিভি 1, এইটার সাথে আমাদের প্রবাবিলিটি 1 গুণ করে যোগ করব এনপিভি 2 এবং প্রবাবিলিটি 2। এভাবে আমরা ফর্মুলাটা একটু একবার দেখে নাও, এনপিভি 1 ইন্টু পি1 প্লাস এনপিভি 2 ইন্টু পি2 প্লাস এনপিভি 3 ইন্টু পি3 প্লাস এনপিভি 4 ইন্টু পি4। এইভাবে আমরা মান বসাবো। যেমন আমাদের প্রজেক্ট এর মান এখানে যে মানগুলো দেওয়া আছে টেবিলে সেই মানগুলো আমরা বসাবো এবং প্রত্যেকটা প্রবাবিলিটির মান গুণ করে যোগ করব। যোগ করলে গুণ করলে আমরা পাই প্রথম 300, এইভাবে 2400, এইভাবে আমরা পেয়ে যাই। টোটাল আমাদের এক্সপেক্টেড এনপিভি হচ্ছে 9000। এখানে আমাদের এনপিভিকে আমরা জাস্ট এক্সপেক্টেড করলাম, অর্থাৎ অ্যাভারেজ এনপিভি করলাম। এই ক্ষেত্রে শুধুমাত্র যে এনপিভি দেওয়া থাকবে সেই এনপিভির সাথে প্রবাবিলিটি গুণ করে দিলে আমরা অ্যাভারেজ এনপিভি পেয়ে যাব বা এক্সপেক্টেড এনপিভি পেয়ে যাব। দেন আমরা করব হচ্ছে প্রজেক্ট এ এর ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। এখানে একটু ফর্মুলাটা দেখো, এনপিভি 1 মাইনাস এক্সপেক্টেড এনপিভি, তারপরে হচ্ছে এটাকে হোল স্কোয়ার ইন্টু পি1। পি1 মানে হচ্ছে প্রবাবিলিটি 1, তার মানে হচ্ছে প্রত্যেকটা এনপিভি থেকে এক্সপেক্টেড এনপিভি বাদ দিয়ে স্কোয়ার করলে এই স্কোয়ারটাকে আবার প্রবাবিলিটি দিয়ে গুণ করব। এভাবে একটু দেখে নাও, এনপিভি 1 মাইনাস এক্সপেক্টেড এনপিভি হোল স্কোয়ার ইন্টু পি1 প্লাস এনপিভি 2 মাইনাস এক্সপেক্টেড এনপিভি হোল স্কোয়ার ইন্টু পি2, এভাবে এনপিভি 3 মাইনাস এক্সপেক্টেড এনপিভি হোল স্কোয়ার ইন্টু পি3, এভাবে এনপিভি 4 মাইনাস এক্সপেক্টেড এনপিভি হোল স্কোয়ার ইন্টু পি4। এভাবে তাহলে 4টা এক্সপেক্টেড এনপিভি দেওয়া আছে, 4টা এনপিভি থেকে 4টা এক্সপেক্টেড এনপিভি বিয়োগ করে স্কোয়ার করে আমরা প্রবাবিলিটি গুণ করব। এইভাবে এখানে দেওয়া আছে মান বসানো আছে, দেখো এই যে প্রথম এনপিভি 3000 এবং এক্সপেক্টেড এনপিভি 9000। এক্সপেক্টেড এনপিভি যেহেতু প্রজেক্ট এর জন্য আমাদের সমান থাকবে, তার মানে প্রত্যেকটা এক্সপেক্টেড এনপিভি প্রজেক্ট এর জন্য 9000 করে আমরা লিখব। তারপরে আমরা এগুলো যোগ করব, বিয়োগ করে স্কোয়ার করে প্রবাবিলিটি দিয়ে গুণ করে আমরা যোগ করব, বিয়োগ করে স্কোয়ার করলে আমরা পাই ক্রমান্বয়ে 36 লাখ। এখানে সবগুলোতে একই অ্যামাউন্ট আসতেছে, তার মানে যোগ করলে এই অ্যামাউন্টটা পাই আমরা। এই অ্যামাউন্টটাকে আমরা স্কোয়ার রুট শুধু রুট করলে আমরা পেয়ে যাই 3795। এটা তোমরা ক্যালকুলেটরের হেল্প নিয়ে তোমরা অবশ্যই এটা করতে পারবা। শুধু প্রথম ফর্মুলাটা কেয়ারফুলি ফর্মুলাটা বসিয়ে মান বসানোর পরে তোমরা ক্যালকুলেশন করলে অঙ্কর সলিউশন রেজাল্ট তোমরা পেয়ে যাবা। দেন আমাদের হচ্ছে প্রজেক্ট বি, সেম প্রজেক্ট বি এক্সপেক্টেড এনপিভি প্রথমে বের করলাম,
এক্সপেক্টেড এনপিভি বের করার সেই প্রজেক্টে এর ফর্মুলা ঠিক সেম ফর্মুলা থাকবে। এরপরে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানেও সেম থাকবে, শুধু শুধু তথ্যগুলো ডিফারেন্ট হবে, কারণ যেহেতু প্রজেক্ট বি এর তথ্য এখানে বসবে। দেন আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাই হচ্ছে 72 লাখ, 27 লাখ, 27 লাখ, 72 লাখ। এইভাবে আমরা একটা টোটাল ফিগার পেয়ে যাই। সেই ফিগারকে আমরা রুট করলে আমরা পাই হচ্ছে 4450। দেন আমরা এটাকে আমরা এখানে তাহলে প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি এর এক্সপেক্টেড এনপিভি বের করলাম এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম। তারপরে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট সি বলছে যে রিকোয়ারমেন্ট সি মূলত বলছে যে হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি। তাহলে আমরা যদি কোনো প্রজেক্টের রিস্কি বা রিস্ক অ্যানালাইসিস করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা সিবি দিয়ে আমরা কমেন্ট করব, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি দিয়ে আমরা কমেন্ট করব, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে কমেন্ট করব না, মনে রাখবা, কারণ আমাদের কমেন্ট করার জন্য সিবি হচ্ছে সবচেয়ে উত্তম বা বেস্ট মেথডস। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটাকে আমরা সংক্ষেপে সিবি বলি। এই মানে হচ্ছে প্রজেক্টে, আর এটা সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্সপেক্টেড এনপিভি, অর্থাৎ সিগমা বাই এক্সপেক্টেড এনপিভি ইন্টু 100। তাহলে আমরা প্রথম প্রজেক্টে এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি 3795 অ্যান্ড এক্সপেক্টেড এনপিভি পেয়েছি 9000। এভাবে আমরা 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই 422%। ঠিক সেম আমাদের এখানে প্রজেক্ট বিটাও আমরা এইভাবে করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্সপেক্টেড এনপিভি ইন্টু 100, দুই প্রজেক্টে তাহলে 494%। এরপরে আমরা কমেন্ট করব হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি। তাহলে আমাদের কমেন্ট হচ্ছে কোন প্রজেক্টটা বেশি রিস্কি। তাহলে প্রজেক্ট বি ইজ মোর রিস্কি বিকজ অফ হায়ার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে যেই প্রজেক্টের সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হায়ার হবে সেই প্রজেক্টটা হবে মোর রিস্কি। তাহলে যদি কোনো প্রজেক্টের যদি কোনো প্রজেক্ট সম্পর্কে রিস্কি বা মোর রিস্কি তুলনা করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অথবা সিবি দিয়ে আমাদেরকে মন্তব্য দিতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মন্তব্য দেওয়া যাবে না, এনপিভি দিয়েও মন্তব্য দেওয়া যাবে না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে অনেকে মন্তব্য দেয়, কিন্তু মন্তব্য দেওয়ার অথবা কমেন্টের ক্ষেত্রে মেথডস হচ্ছে সিবি হচ্ছে বেস্ট মেথডস অফ কমেন্ট। দেন আমাদেরকে আমরা যাব হচ্ছে রিকোয়ারমেন্ট ডি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স অফ প্রজেক্ট এ। প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফা সূচক। তাহলে একটা প্রজেক্টের মুনাফা কেমন হতে পারে সেই সূচক দিয়ে আমরা প্রকাশ করব, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স অফ প্রজেক্ট এ। এখানে আমাদের আছে প্রেজেন্ট পিবি অফ এনসিবি তো তোমরা জানো, নিট ক্যাশ বেনিফিট, প্রেজেন্ট ভ্যালু অফ এনসিবি নিট ক্যাশ বেনিফিট, অর্থাৎ এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ এনসিবি এটাকে আমরা বলা হয় নিট ক্যাশ বেনিফিট বাই প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও। এনসিও হচ্ছে নিট ক্যাশ আউটফ্লো তো আমরা তো বুঝি বিনিয়োগ, কস্টিং অফ দ্য প্রজেক্ট অথবা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর নিট ক্যাশ বেনিফিট হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট থেকে টোটাল রিটার্ন বা টোটাল রিটার্ন অফ দ্য প্রজেক্টও আমরা বলতে পারি, অথবা টোটাল ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট, টোটাল নিট ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট, অথবা এই যে নিট ক্যাশ বেনিফিট। তাহলে এটা আমরা আগের অঙ্কগুলোতে নিট ক্যাশ বেনিফিট আমরা বের করতাম হচ্ছে যতগুলো ক্যাশ ফ্লো ছিল সেই প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে আমরা প্রত্যেকটা ক্যাশ ফ্লো থেকে আমরা নিট ক্যাশ ফ্লো বের করতাম বা টোটাল ক্যাশ ফ্লো বের করতাম। কিন্তু এখানে যেহেতু আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমাদের ক্যাশ ফ্লো দেওয়া নাই, নিট প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বেনিফিটটা বের করব হচ্ছে এই একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে এনসিও, অর্থাৎ কস্টিং অফ দ্য প্রজেক্ট বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ দ্য প্রজেক্ট, এনসিওর সাথে প্লাস করব এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু অফ প্রজেক্ট, অর্থাৎ এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু অফ প্রজেক্ট। তার মানে এই প্রজেক্ট থেকে আমাদের এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালুটা কত আসছে সেটার সাথে এনসিওটা আমরা যোগ করে দিলে আমরা পাবো এনসিবি। তাহলে আমাদের এনসিও ছিল প্রজেক্ট এ এর 30,000 এবং এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু ছিল
39,000, তাহলে দুইটা যোগ করলে আমাদের হয় 39,000। তাহলে এই যে 39,000 হচ্ছে এনসিবি আর ক্যাশ ফ্লো হচ্ছে 30,000, নিট ক্যাশ আউটফ্লো হচ্ছে 30,000, তাহলে আমরা পেয়ে যাই 1.30। এটা ইন্ডেক্স আকারে থাকবে, এটা পার্সেন্টে প্রকাশ করব না, যেভাবে থাকবে সেভাবেই আমরা এটাকে লিখব 1.30। তারপরে হচ্ছে আমাদের প্রজেক্ট বি এর ক্ষেত্রে ঠিক সেম হবে, প্রেজেন্ট ভ্যালু অফ এনসিবি বাই প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ এনসিবি হচ্ছে এনসিও প্লাস এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু অফ প্রজেক্ট, অর্থাৎ আগের মতোই প্রজেক্ট বি এর এনসিও ছিল 36,000 এবং এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু ছিল 9,000, দুইটা যোগ করলে 45,000। এরপরে 45,000-এর সাথে 36,000 আমরা যদি ভাগ করে তাহলে আমাদের হয় 1.25। এটাও আমরা ইন্ডেক্সে রাখবো, ডু নট এক্সপ্রেস অ্যাজ পার্সেন্টেজ আমরা প্রকাশ করব না। তারপরে হচ্ছে আমরা একবার কমেন্ট দেব, রিকোয়ারমেন্ট ই, হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড, দিস ইজ দ্য রেড কালার ফর প্রজেক্ট এ, বিকজ অফ হায়ার পিআই। প্রফিটেবিলিটি ইন্ডেক্সটাকে আমরা সংক্ষেপে পিআই লিখি। পিআই মানে হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, তাইলে পিআই অনুসারে প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড বিকজ হায়ার পিআই। প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড বিকজ অফ হায়ার পিআই, অর্থাৎ প্রজেক্ট এ এর প্রফিটেবিলিটি ইন্ডেক্স বেশি, হায়ার বা বড় প্রজেক্ট বি থেকে, এই জন্য প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড। এই হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মাধ্যমে আমরা কমেন্ট করব হচ্ছে যে দুইটা প্রজেক্টের মধ্যে যেটা সবচেয়ে ইন্ডেক্স সবচেয়ে বড় সেইটা হচ্ছে অ্যাকসেপ্টেড, এবং আমরা দেখলাম প্রজেক্টটি শুড বি অ্যাকসেপ্টেড। তো ডিয়ার স্টুডেন্টস, লেটস গো, আমরা একটু আজকের ক্লাসের একটু সামারি করে আসি। আমাদের আজকের ক্লাসের সামারিটা হচ্ছে, আমাদের প্রথমে আমরা আলোচনা করেছি, আমাদের আজকে একটা কম্বাইন্ড সলিউশন অফ রিস্ক অ্যানালাইসিস ছিল। আমরা প্রথমে আলোচনা করেছি একটা প্রশ্ন, যে ফাইন্যান্সকে কেন লাইফ ব্লাড অফ বিজনেস বলা হয় বা কেন লাইফ ব্লাড অফ বিজনেস বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে এখানে আমাদের কিছু প্রশ্নের স্টার্টিংটা আছে, নার্ভ সেন্টার অফ বিজনেস বলা আছে যে ব্লাড যেরকম মানুষের শরীরের জন্য খুবই এসেনশিয়াল, ঠিক ফাইন্যান্সটাও ব্যবসা শুরু করতে, ব্যবসা প্রমোট করতে, বড় ছোট যে কোনো ব্যবসার ক্ষেত্রেই পর্যাপ্ত ফাইন্যান্সের দরকার, এবং স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য এবং অন্যান্য ডিসিশন বা ইনভেস্টিগেশনের জন্য ফাইন্যান্সটা দরকার। এই জন্য বলা হয় ফাইন্যান্স হচ্ছে বিজনেসের লাইফ ব্লাড। তারপরে আমরা একটা ম্যাথমেটিক্যাল সলিউশন দেখলাম, সেটা হচ্ছে দুইটা প্রজেক্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ, প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি। এখন দুইটা প্রজেক্টের কস্টিং দেওয়া আছে আমাদেরকে, এবং দুইটা প্রজেক্টের এনপিভি দেওয়া আছে একটা টেবিলের মাধ্যমে, এবং প্রবাবিলিটি রেট দেওয়া আছে। সেই এনপিভি থেকে আমাদেরকে ক্রমান্বয়ে 5টা রিকোয়ারমেন্ট নির্ণয় করতে বলছে। এক্সপেক্টেড এনপিভি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বোথ প্রজেক্টস, মোর রিস্কি, তারপর হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, তারপরে হচ্ছে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। এগুলো আমাদেরকে বের করতে বলছে। আমরা প্রথমেই একটা প্রজেক্টের এনপিভি, এক্সপেক্টেড এনপিভি বের করব। এক্সপেক্টেড এনপিভি কিছুই না, শুধু এটা অ্যাভারেজ এনপিভি। অ্যাভারেজ করার জন্য আমাদের যদি প্রবাবিলিটি থাকে তাহলে শুধু প্রবাবিলিটির সাথে গুণ করে যোগ করে দিলে আমাদের অ্যাভারেজ হয়ে যায়, ভেরি ইজি। দেন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, একটা ফর্মুলা আছে, এটা তোমরা ইচ্ছা করলে সার্ট ইউজ করতে পারো। আমি এর আগের অঙ্কেও সার্ট ইউজ করে দেখিয়েছি তোমাদেরকে, অথবা সূত্র দিয়ে করতে পারো। সূত্রটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এনপিভি থেকে এক্সপেক্টেড এনপিভিটা বা অ্যাভারেজ এনপিভিটা বিয়োগ করে স্কোয়ার করে প্রবাবিলিটি দিয়ে গুণ করে যোগ করে দিলেও আমাদের হয়ে যায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে হচ্ছে আমরা এইভাবে করলাম প্রজেক্ট বিও ঠিক সেমভাবে করলাম। করার পরে আমরা পেয়ে গেছি, আমাদের এবার রিকোয়ারমেন্ট সিতে আসলাম। সিতে আমাদের বলছে কোন প্রজেক্টটা রিস্কি প্রজেক্ট নির্ণয় করার জন্য আমাদেরকে করতে হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ সিবি করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হয়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই নিট এক্সপেক্টেড এনপিভি, সেটা আমরা করলাম। তারপরে আমাদের এভাবে বি করে আমরা দেখলাম যে দুইটা প্রজেক্টের মধ্যে সবচেয়ে বেশি সিবি হচ্ছে বি এর, তার মানে প্রজেক্ট বি ইজ মোর রিস্কি অফ হায়ার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তারপরে আমরা ডিতে আসলাম। ডিতে বলছে আমাদেরকে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা প্রজেক্ট এ বের করতে বলছে,
একটা প্রজেক্টের মুনাফা সূচক বের করার জন্য আমাদেরকে ফর্মুলা ইউজ করতে হয় প্রেজেন্ট ভ্যালু অফ এনসিবি বাই প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও। তাহলে এটা এনপিভি যেহেতু দেওয়া আছে সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু অফ এনসিবি বের করার জন্য আমাদেরকে এনসিওর সাথে এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু যোগ করলে আমরা এনসিবি পেয়ে যাই। কিন্তু অন্যান্য অঙ্কে আমরা কি করতাম, এখানে আমাদের সূত্রটা একটু চেঞ্জ আসতো, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্রটা একটু চেঞ্জ আসতো। সেটা হচ্ছে আমরা অন্যান্য লিখতাম টিপিভি বাই এনসিও, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালুকে আমরা এনসিও দিয়ে ভাগ করলে আমরা তখন পিআই পেতাম। আর ওইখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু কেন হইতো, কারণ আমরা আগের ক্ষেত্রে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমরা ক্যাশ ফ্লো থেকে বাট্টাকরণ করে আমরা টিপিভি বের করতাম, ওইটাই তখন এনসিবি হয়ে যেত। কিন্তু এই অঙ্কে যেহেতু এনসিবি দেওয়া আছে এবং এই অঙ্কে যেহেতু এনপিভি দেওয়া আছে সরাসরি, সেক্ষেত্রে আমরা এনসিবি বের করার জন্য মনে রাখবা এনসিওর সাথে এক্সপেক্টেড এনপিভি যোগ করে দিলে আমরা এনসিবি পেয়ে যাব। ঠিক সেমভাবে প্রজেক্ট বিতেও আমরা পাবো। দেন আমরা কমেন্ট করব যে কোন প্রজেক্টটা শুড বি অ্যাকসেপ্টেড। পিআই কেন বলা হয়, প্রফিটেবিলিটি ইন্ডেক্সকে সংক্ষেপে পিআই, যদি যার পিআই সবচেয়ে বেশি সেই প্রজেক্টটা বেশি গ্রহণযোগ্য বা বেশি সেই প্রজেক্টটা অ্যাকসেপ্টেড। তাহলে আমরা দেখলাম পিআই হচ্ছে প্রজেক্ট এ এর সবচেয়ে বেশি পিআই, সুতরাং প্রজেক্ট এ মোর অ্যাকসেপ্টেড বা শুড বি অ্যাকসেপ্টেড। এই যে দেখো আমাদের এখানে এটা হচ্ছে 1.25 প্রজেক্ট বি, আর এটা হচ্ছে 1.3, এই জন্য প্রজেক্ট এ ইজ অ্যাকসেপ্টেড, শুড বি অ্যাকসেপ্টেড। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজ আমরা যেই ক্লাসটা করলাম, আশা করি ক্লাসটা থেকে তোমরা বেনিফিটেড হবা। যদি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করো এবং বিভিন্ন রকম, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা তোমরা আমাকে জানাতে পারো। তাহলে আমাদের আজকের এই ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে আমরা আজকে মোট 5টা ক্লাস আমাদের কমপ্লিট করা হয়েছে। এই 5টা ক্লাসে সিকোয়েন্স অনুসারে করা হয়েছে, প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে ডিফারেন্ট টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা আলোচনা করেছিলাম ওই যে টেকনিক্স অফ ক্যাপিটাল বাজেটিং, এবং দেন আমরা আলোচনা করেছি সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করেছি হচ্ছে রিস্ক অ্যানালাইসিস। সেক্ষেত্রে আমাদের প্রথমে ছিল রিস্ক অ্যানালাইসিসের প্রথমে ছিল আমাদের রাডার এনপিভি, তারপরে আমরা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট এনপিভি, এরপরে আমরা করেছি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড করেছি, তারপরে আমরা পোর্টফোলিও করেছি। আজকে আমাদের সাবসিকুয়েন্সলি আমরা করলাম কম্বাইন্ড সলিউশন অফ রিস্ক অ্যানালাইসিস। আজকে আমাদের রিস্ক অ্যানালাইসিসের শেষ ক্লাস। নেক্সট ক্লাসে আমরা থার্ড চ্যাপ্টার অর্থাৎ থার্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। আমরা আশা করি নেক্সট ক্লাসে আমরা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার করাবো, তৃতীয় চ্যাপ্টার। তো ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার তোমরা একটু ভালো করে রিভিউ করলে আশা করি তোমরা বেনিফিটেড হবা। সেকেন্ড চ্যাপ্টারের অর্থাৎ ক্যাপিটাল বাজেটিংয়ের রিস্ক অ্যানালাইসিসের আর যদি কোনো ভ্যারিয়েশন তোমরা পাও, অথবা কোনো টাইপস বা কোনো ম্যাথমেটিক্স যদি তোমাদের কোনো আস্কিং থাকে, প্লিজ আমাকে অবশ্যই জানাবা, আমি তোমাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। সবার জন্য মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবা এবং আশা করি তোমরা রেগুলারলি ক্লাসগুলো দেখে সেই অনুসারে প্র্যাকটিস করবা। এবং আমি খুবই মন থেকে চাই যে আমরা খুব দ্রুত যেন আমরা ক্লাসরুমে ফিরতে পারি। সবাই ভালো থাকবা।